গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 16ই অক্টোবর, বৃহস্পতিবার। আজ এক নতুন ভ্রমণ কাহিনী শুরু আমাদের। সেটা হলো আমাদের গ্রামের বাড়ির কালী পুজো। তো গ্রামে পুরুলিয়াতে ক্ষীরাবেড়াতে রাজেশ একটা নতুন আগের বছর থেকে শুরু করেছে কালী পুজো। তো সেটার জন্য আজকে আমাদের প্রস্তুতি এবং আমাদের শুরু আজকে জার্নি। তো এখনো লাগেজ গোছাচ্ছে ওর, কালকে সময় পাইনি একদম। তো আমার বাচ্চাদের সব লাগেজ একদম গোছানো ফিনিশড, কিন্তু কর্তা গোছাচ্ছে এখন লাগেজ। গুড মর্নিং সবাইকে। এইবারের ট্রিপে আর দূরে বা বাইরে কোথাও নয়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এমন এক জায়গায় যাচ্ছি যেটা কলকাতা থেকেও খুবই কাছে, প্রায় 300 কিলোমিটার মতন দূর। আর আপনারা সবাই জানেন কি যে সেই অঞ্চলটা বা সেই জেলাটা একটা সময় আমাদের বাংলার মধ্যে ছিলই না, এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য গঠন হবার অনেক বছর পরে অবধিও সেই অঞ্চলটা বা সেই জেলাটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছিলই না। এবং আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কোন জেলার কথা বলছি। হ্যাঁ, আমি পুরুলিয়া জেলারই কথা বলছি। আমাদের এই পুরুলিয়া জেলা আমাদের সবার গর্ব, আমাদের সবার প্রিয়, এবং নিউ দিল্লির রিপাবলিক ডে প্যারেডে অ্যাজ এ কালচারাল হেরিটেজ অফ ওয়েস্ট বেঙ্গল উই শোকেস দ্য ছৌ নৃত্য অফ ওয়েস্ট বেঙ্গল। অথচ সেই পুরুলিয়া কিন্তু আমাদের ইতিহাস যদি উঠিয়ে দেখেন আপনারা, তা পাবেন যে সেটা আমাদের বেঙ্গলের মধ্যে ছিলই না। তবে এইরকম ইতিহাসের কিছু গল্প, আরো কিছু ইতিহাসের কিছু ইনসিডেন্টস তোমাদের সঙ্গে সব শেয়ার করব অন দি ওয়ে টু পুরুলিয়া। যখন আমরা ড্রাইভ করে এগোতে এগোতে আমরা পুরুলিয়ার দিকে যাব। তবে এই জার্নিতে কিন্তু আমার ওয়াইফ আমার সঙ্গে এখন এই রোড ট্রিপে থাকবে না, কারণ আমাদের আরো কিছু ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে। আমার ওয়াইফ ওদেরকে নিয়ে বাই ট্রেন আসছে বড়াভূম রেলওয়ে স্টেশনে। আর আমরা আমি, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমরা এখন বাই রোড যাব। তো চলো তাহলে এবার আমি এখন রেডি হইনি, ফ্রেশন আপ হইনি, প্রায় এখন মোটামুটি 7টা মতন বাজে। আর তারপর বাদবাকি গল্প পরে করছি। আর যারা আপনারা আজকের এই ভিডিও আমার সঙ্গে থাকবেন তারা দেখতে পারবেন যে আমরা এখন কলকাতা থেকে বেরিয়ে কোন রুট দিয়ে আমরা বাঘমুন্ডি অঞ্চলের দিকে যাচ্ছি, এবং কেমন ওখানকার রোড কন্ডিশনস, এবং কতগুলো জেলা আমাদের পার হয়ে সেই অবধি পৌঁছাতে লাগছে। এবং শুধু এই জেলার ছাড়াও আরও অন দি ওয়ে যা সমস্ত ইনফরমেশনস যেইগুলো আপনারা যদি না জানতে পারেন, সেগুলো না জানলে পরে কিন্তু এই কলকাতা টু পুরুলিয়ার যে রোড ট্রিপের যে ফিল সেটাই কিন্তু পাওয়া যায় না। তো সেই সমস্ত গল্প, সেই সমস্ত ইনফরমেশন শেয়ারিং করব। আর এবার আমার ফ্যামিলি মেম্বার্সরা আসুক, তারপর জার্নি আবার শুরু করব। এইবারকার পুরুলিয়া জার্নিতে যারা আপনারা আমার সঙ্গে থাকবেন তারা আমাকে শুধু পাশে অ্যাজ এ ট্রাভেলার হিসেবেই পাবেন না, বরং পুরুলিয়ার একজন লোকাল গাইড হিসেবে আমাকে পাবেন, কারণ পুরুলিয়া হচ্ছে আমার সেকেন্ড হোম। আর এই এখন মোটামুটি আমরা এবার স্টার্ট করবো। এই সামনের দিকে আমার গাড়ি রেডি হয়ে গেছে, লাগেজ প্যাক করলাম। আপনি এখন ট্রাভেল কোন দেশে যাচ্ছেন? এখন আগে তো গেলেন নেপাল গেলেন, তারপরে কাশ্মীর ঘুরে আসলেন, হিমালয় গেলেন, হিমাচলে গেলেন, সমস্ত জায়গা। আমার তো মনে হয় যে আপনার ভারতবর্ষের কোনো জায়গায় বাকি নেই ট্রেকিং করতে। এখন আবার নতুন করে কোথায় চললেন? এই বেরিয়েছেন দেখছি ব্যাগেজ থেকে নিয়ে। তো এখন এই প্রায় সকাল 9টা মতন বাজে। আর তোমরা আমার এই আর একটা গাড়ি হন্ডা সিটি, এটা আমার ফার্স্ট গাড়ি। এই গাড়ি নিয়েও আমি বহু ট্রিপ করেছি এর আগে, কিন্তু তখন আমি ব্লগিং করতাম না। এই আমরা এবার বাড়ি থেকে বেরোচ্ছি। এই এখন আমরা রুবির মোড় পার হচ্ছি, আর এখন বাজে প্রায় সকাল 10টা। আর আপনাদের জানিয়ে রাখি যে যারা আমরা কলকাতা থেকে স্টার্ট করে পুরুলিয়ার দিকে যাই, মানে পুরুলিয়া সদর হোক বা বাঘমুন্ডির দিকে হোক, দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ রুটস। একটা রুট হয় যখন আমরা কলকাতা থেকে বেরিয়ে দুর্গাপুর হয়ে, রানীগঞ্জ হয়ে, শালতোরা হয়ে, রঘুনাথপুর হয়ে যাওয়া যায়। ওদিক দিয়ে গেলে পরে গড় পঞ্চকোট হয়ে গেল, তারপরে বড়ন্তি হলো বা জয়চণ্ডী পাহাড়, ওই রুট দিয়ে গেলে পরে পাওয়া যায়। আদারওয়াইজ একটা রুট হয় যেটা সব থেকে ফেমাস রুট এবং সব থেকে শর্টেস্ট রুট, সেটা হচ্ছে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে যে রুটটা যায়,
ওই রুট দিয়ে গেলে মোটামুটি বাঘমুন্ডি ডিস্টেন্স কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটারের মতো। আর আমরা এখন যেই রুটটা নিচ্ছি সেটা হচ্ছে আমরা এখন কলকাতা থেকে এখন স্টার্ট দিয়ে আমরা এখন কোলাঘাটের দিকে যাব, তারপর আমরা ঝাড়গ্রাম হয়ে বেল পাহাড়ির দিক দিয়ে আমরা যাব। তো ওইটা দিয়ে গেলে একটু সামান্য ডিস্টেন্স বেশি হয়, অ্যারাউন্ড 20 কিলোমিটার্সের মতন। আর একটা রুট আছে যেটা একটু ডিস্টেন্স বেশি পড়ে, তবে এই রাস্তাটা বেশ ভালো রাস্তা। সেটা হচ্ছে কোলাঘাট হয়ে, খড়গপুর হয়ে, ভাড়াঘোড়া হয়ে, চন্ডিল হয়ে, বলরামপুর হয়েও যাওয়া যায়। তো ওই একটা রুট আছে। তো এরকম কলকাতা থেকে বেরিয়ে পুরুলিয়ার দিকে যাওয়ার অনেকগুলো রুট হয়। তো বিভিন্ন এবারে আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কোন রুট চুজ করবেন। আর আমি এই যে রুটটা চুজ করলাম, যেটা এখন আমরা এই ঝাড়গ্রাম হয়ে বেল পাহাড়ির দিকে যাব, তো ওইখানকার সিনিক্যাল বিউটি কিন্তু দারুণ। তো কিরকম সিনিক্যাল বিউটি, কিরকম এখানকার রুট, সেটা আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তখন ব্যাপারটা রিয়েলাইজ করবেন। তাই জন্য এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখন আমরা এই কোনা এক্সপ্রেসওয়ে পার করে এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর সোজা যে রাস্তাটা, মানে যেটা এই ফ্লাইওভারের দিকে উঠে যাচ্ছে, এই ডান দিক দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে। ওটা হচ্ছে NH-19 এর দিকে বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই বাঁ দিক দিয়ে যেটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা এখন এই সামনে যে এই ক্রসিংটায় গিয়ে উঠছে, এটা হচ্ছে NH-16। NH-16 মানে হচ্ছে কলকাতা টু চেন্নাই হাইওয়ে। ঠিক আমাদের কয়েক কিলোমিটার পেছন দিক দিয়ে ডানকুনির মোটামুটি কাছ থেকে এই NH-16 একটা স্টার্টিং পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট বলা যায়। ওইখান থেকে শুরু হয়ে এখন সোজা এই দিকে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। এগোতে এগোতে এই রাস্তাটা সোজা চেন্নাই অবধি যায়। আর তবে আগে এই রাস্তার নাম ছিল NH-6, যেটা ছিল কলকাতা মুম্বাই হাইওয়ে। এবং আরেকটা হাইওয়ে ছিল NH-5। সেই NH-6 আর NH-5 কে মার্জ করে 2010 সাল নাগাদ এই রাস্তার নামটাকে রিনেমিং করে করা হলো NH-16। তো এখন আমরা এই সোজা এগোতে থাকবো এখন কোলাঘাটের দিকে। আর এই এখন আমরা কোলাঘাটকে অ্যাপ্রোচ করছি। আর এই যে নদীটা পার করছি, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এই এখন আমরা রূপনারায়ণ নদী পার করার পরে কোলাঘাটে এলাম। কোলাঘাটে এখন আসার পরে একটু আমরা হালকা খেতে বসেছি। বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, পরোটা আলু তরকারি রয়েছে। আর এই যে জায়গাটা কোলাঘাটে আসা মানেই হচ্ছে আমরা হাওড়া জেলা পার করে পূর্ব মেদিনীপুর জেলায় চলে এসেছি। আর এই যে রূপনারায়ণ নদী, এইটা আসছিল ওই দিক দিয়ে, মানে আমরা যে দিক দিয়ে আসছিলাম আমাদের ডান দিক দিয়ে আসছিল। আর এই রূপনারায়ণ নদী অ্যাকচুয়ালি ফরমেশনটা হয় ঘাটালে। শিলাবতী নদী আর দ্বারকেশ্বর নদী একসঙ্গে এসে মেলে। আর এই দুটো নদী, দ্বারকেশ্বর নদী এবং শিলাবতী নদী, কিন্তু দুটোই পুরুলিয়া থেকে আসছে এবং দুটোই পুরুলিয়ার নর্থ ইস্ট থেকে মোটামুটি আসছে। দ্বারকেশ্বর নদী যেখান থেকে ফরমেশন হচ্ছে, ওই জায়গার নাম হচ্ছে সিন্দুরপুর। তার জাস্ট একটু দক্ষিণ দিকে একটা মন্দির আছে, মা শিলাবতী মন্দির, সেখান থেকে এই শিলাবতী নদীর ফরমেশন। দুটো নদী এই মোটামুটি এই ঘাটালের কাছে এসে দুটো এক জায়গায় মেলে, তারপর সেখান থেকে শুরু হয়ে যায় রূপনারায়ণ নদী। আর এই রূপনারায়ণ নদী এদিক দিয়ে সোজা এগিয়ে যায়, মানে আমরা যেদিক দিয়ে আসছিলাম আমাদের বাঁ দিকে চলে যাচ্ছিল। গাদিয়ারা বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে প্রায় মোটামুটি এখান থেকে ধরে রাখো প্রায় 40 কিলোমিটারের মতো। গাদিয়ারাতে গিয়ে হুগলি নদীর সঙ্গে মেলে, তারপর চলে যায় বে অফ বেঙ্গল। আর আমরা এখন খাওয়ার পরে এবার এগোতে থাকবো টুয়ার্ডস ঝাড়গ্রামের দিকে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা এই পূর্ব মেদিনীপুর জেলা পার করে পশ্চিম মেদিনীপুর জেলায় এন্টার করব। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার জার্নি শুরু হবে। তবে হ্যাঁ, এখন কিন্তু অলরেডি 12টা বেজে গেছে। কলকাতা থেকে যারাই আমরা লং ড্রাইভে বেরোই না কেন, এটা অলওয়েজই উচিত যে আর্লি মর্নিং বেরোনো। কিন্তু এটা একটু শর্ট ডিস্টেন্স বলে আমি একটু মানে অতটা চাপ নিয়েছিলাম না, কমফোর্টেবলি বেরিয়েছিলাম এবং কিছুই গোছানো হয়েছিল না। সব কিছু গোছানোর পরে রেডি হয়ে আলটিমেটলি বেরোলাম বাড়ি থেকে প্রায় 10টা নাগাদ। এই যে জায়গাটা দেখছো মোটামুটি কোলাঘাট থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। এখান থেকে আমরা এই রাস্তাটাকে এক্সিট করে তুমি বাঁ দিকে বেরিয়ে যাব।
কারণ সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস চেন্নাইয়ের দিকে, মানে NH-16। আমরা NH-16কে এখান থেকে এক্সিট করছি। এখান থেকে আরও কিছুটা দূরে খড়গপুর, ঠিক তার আগে এই জায়গাটা। এখান থেকে আমরা এক্সিট করে এরকম এই রাস্তাটা এবার যেখান থেকে ল্যান্ডিং করবে সেখান থেকে শুরু হয়ে যাবে NH-49 দিয়ে আমরা সোজা এখন টুয়ার্ডস বম্বের দিকে এগোবো। এই এখন আমরা কলাইকোন্ডা এয়ারফোর্স স্টেশন পার করে আসছি, আর এইটা হচ্ছে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বানানো এয়ারফোর্স স্টেশন। আর এই সামনেই এবার লোধাশলী বাস স্ট্যান্ড আসবে, সেখান থেকে আমরা এবার রাইট টার্ন নিয়ে ঝাড়গ্রামের দিকে বেরিয়ে যাব। এই এখান থেকে আমি এক্সিট নিচ্ছি। আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে প্রায় 165 কিলোমিটার দূরে। আর এই সামনেটা হচ্ছে লোধাশলী বাস স্ট্যান্ড। এই আমরা এখান থেকে এখন ডান দিকে ঢুকে পড়লাম, আর এই হচ্ছে লোধাশলী। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে। এখন আমরা এই ঝাড়গ্রাম দিয়ে ক্রস করছি, তো কয়েকটা রিসর্ট দেখছি, কারণ নেক্সট একটা প্ল্যান রয়েছে যে ঝাড়গ্রামের দিকে এসে আমরা স্টে করব। তো এখানে ক্রিশ ভ্যালি, কি ভাই তো নামটা পুরো ক্রিশ ভ্যালি ইকো রিসর্ট না? তো এই ক্রিশ ভ্যালি ইকো রিসর্টে আমরা আছি। আর এইখানকার এই একটা রুম দেখছি, এই ক্যাটাগরিটা কি নাম আছে, এটা আমার বাড়ি। এই রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটা দেখো, দারুণ স্পেশিয়াস, দারুণ। আর এই যে রিসর্টটা দেখছো, এই রিসর্টটা মেন রোড যেটা, ওই মেন রোড থেকে প্রায় 2-3 কিলোমিটার ভেতর দিকে। খুবই বড় স্পেশিয়াস দেখা যাচ্ছে। আর এই সামনের দিকে প্রচুর ফুলের বাগান রয়েছে। এই আর একটা ক্যাটাগরি দেখাচ্ছে। এইটা মোটামুটি ঠিকঠাক। এর আগেটা যেরকম ভীষণ একটা প্রিমিয়াম ছিল, এটা অতটা না, নর্মাল। এটা এদিকে কি বাড়ান দেয়? ঠিক আছে। এই এখন আমরা ঝাড়গ্রামে দাঁড়িয়েছি, আর অসাধারণ ভিউ এখানকার, তোমরাও দেখো। এই একটা রিসর্টে এসেছি, এইটার নাম হচ্ছে সিতারা রিসর্ট। এই জায়গাটা হচ্ছে দইজুরি, ঝাড়গ্রামে। আর এই সামনের দিকটা এখানটা ওপেন এরিয়া আছে। আর এখানে টোটাল এই এখন 8খানায় রুম আছে। এটা নতুন রিসর্ট, দুটো এখানে, দুটো আর ওদিকে দুটো। আর একবার রুমটা দেখাচ্ছি।
এদিকে ওয়াশরুম। তবে আপনারা হয়তো ভাববেন যে হঠাৎ করে আমি যাচ্ছি পুরুলিয়া ঝাড়গ্রামের রিসর্ট কেন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার নেক্সট একটা প্ল্যান করছি যে ঝাড়গ্রামের দিকে এসে একটা সুন্দর জায়গায় কয়েকদিন স্পেন্ড করা যেতে পারে কোনো একটা ভালো রিসর্টে। তো যেহেতু এটা অন দি ওয়ে আছে, তো ভাবলাম যে কয়েকটা রিসর্ট আমি দেখে যাচ্ছি। এখন আমরা আছি মণিমায়া ইকো রিসর্টে, আর এটা বেলপাহাড়ি থেকে পশ্চিম দিকে মোটামুটি 4 কিলোমিটার মতন দূর। আর এই জায়গাটা ভাই নামটা কি বললেন? গোয়ালবেড়া। হ্যাঁ। ভীষণ সুন্দর এই জায়গাটা লাগলো আমার। এই ঝাড়গ্রামের বিউটি থেকে এইখানকার বিউটিটা আরেকটা অন্য নেক্সট লেভেলের। চারিপাশটা দেখো। চলো, আচ্ছা এই রুমটা একটু তাহলে দেখে নিই। তোমার এই রুমটা এখন তো গোছানো নেই না? কোনো গেস্ট মনে গেছিল? হ্যাঁ, আজকে গেস্ট মনে ছিলেন, 10টার সময় চেক আউট করেছে। ওকে, রুম ইজ ওকে, ভালোই বলা যেতে পারে। এখানে এই মণিমায়া ইকো রিসর্ট এসে আমাদের দারুণ লাগলো, খুব সুন্দর এখানে সময় কাটছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের লাঞ্চ আপনার দিকে গিয়ে শুরু হয়ে গেছে। এবার তাহলে এখন আমিও গিয়ে লাঞ্চে জয়েন করি। ভীষণ সুন্দর জায়গা। এখানে যদি আপনারা আসেন তো এই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, তো এখান থেকে একটু হাইকিং করে এই পাহাড়ের মাথা অবধি যাওয়া যেতে পারে, বেশিক্ষণ সময়ও লাগে না। এই ডান দিকে দেখা যাচ্ছে গাদ্রাসিনী পাহাড়। এটা মন্দির আছে, গাদ্রাসিনী মায়ের মন্দির এটা। তবে এই পাহাড় টপে কিন্তু আলটিমেটলি গাড়ি নিয়ে ওই অব্দি ওঠা যাবে না, তবে একটা হাইকিং করে যাওয়া যেতে পারে। হাইকিং এর কয়েকটা রুট কয়েকটা জায়গা থেকেই দেখা গেল।
জঙ্গলের মধ্যে এতটা এক্সপ্লোর করে এই অবধি এসে এখানে এসে এই যে লেকটা দেখতে পাচ্ছি না, দিস ফিলিং ইজ মানে ওয়ার্ডস নেই আমার কাছে এক্সপ্রেস করার মতন। অসাধারণ অসাধারণ। এই এখন আমরা পৌঁছে গেছি খান্দারানী লেকের ধারে। এই আমি এখানে গাড়ি পার্কিং করেছি, আর তোমরা দেখলে এই যে ড্রাইভটা যেটা এই জঙ্গলের ভেতর দিয়ে এলো, সরু রাস্তা ছিল, একটু হালকা অফরোডিংও ছিল, তবে কিন্তু 4x4 এঙ্গেজ করতে লাগেনি, বাট অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। ভাবতে পারিনি যে এইরকম জায়গাতে ওটা হালকা অ্যাডভেঞ্চার করার সুযোগ পেয়ে যাব। তোমরা জানো যে যেখানেই আমি যাই না কেন আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সাম অ্যাডভেঞ্চার এভরিওয়্যার। অল্প একটু হলো এখানে পাওয়া গেল। অ্যান্ড সি দিস প্লেস, ইটস সো বিউটিফুল। ওই দূরে ওখানে একটা প্রি ওয়েডিং শ্যুট চলছে, তো ওইদিকে আমি যাব না, সো দ্যাট দে ওয়ন্ট গেট ডিস্টার্বড। তবে একটা জিনিস দেখছি এখানে, বোতল, বিয়ারের ক্যান, এই জিনিসগুলো দেখে ভীষণ 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 কষ্ট হয়। আমি অলওয়েজ আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করি, আপনারা বিভিন্ন জায়গা যান, এনজয় করুন, সব কিছু হোক, কিন্তু আমাদের মধ্যে কেউ হয়তো এখানে আসে, আইসে খেয়ে দেখো এখানে এই যে বিয়ারের বোতল পড়ে রয়েছে, প্লাস্টিকের চিপসের প্যাকেট, এগুলো প্লিজ প্লিজ যেন কেউ না করে। কি সুন্দর নেচার দেখো, কি করে মানুষেরা এরকম সুন্দর জায়গায় এসে এরকম করে, খুবই খারাপ লাগে, খুব দুঃখ হয়। এই এখন আমরা এলাম রেস্টুরেন্টে, আর এখানে এখন চিকেন পকোড়া আর চা খাওয়া হচ্ছে। গতকাল রাতে প্রায় 9টা নাগাদ আমরা পুরুলিয়ার বাড়িতে পৌঁছালাম, আর আমি লাস্ট আপনাদের দেখিয়েছিলাম যখন আমরা রিমিল ইকো রিসর্টে ছিলাম ঝিলিমিলির কাছে, যেটা মুকুটমণিপুরের প্রায় কাছে। আর তারপর থেকে যখন আমরা পুরুলিয়া দিকে আসা শুরু করলাম, এটা আমি হালকা একটু জানিয়ে রাখি যে ওই ঝিলিমিলি এরিয়া অঞ্চলটা, ওইখানটায় আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 3টে জেলার একটা ক্রসিং আছে। মানে আমরা যখন আসছিলাম তখন আমরা ঝাড়গ্রাম জেলাটা ওই জায়গাটা শেষ হচ্ছে, আর বাঁকুড়া জেলা জাস্ট শুরু হচ্ছে। বাঁকুড়া জেলা জাস্ট শুরু হয়েই কিন্তু ডান দিকটায় মানে উত্তর পূর্ব দিকটায় বেরিয়ে যায়, আর বাঁ দিকটায় চলে যায়, মানে পশ্চিম দিকে বা উত্তর পশ্চিম দিকে বলতে পারেন আপনারা, সেই দিকটায় চলে যায় হচ্ছে পুরুলিয়া জেলা। তবে ওই রুটটা দিয়ে যখনই আমরা এগোই, বান্দোয়ান পার করার পরেই ইভেন বড়বাজারের আগে অবধি মাঝখানে একটা স্ট্রেচ থাকে, যেখানে এই রুটটা মাঝখানটায় কিছুটা ঝাড়খণ্ড হয়ে আসে, প্রায় 11 কিলোমিটারের মতন। তো ওটা অন্ধকার হয়ে গেছিলো বলে আর আমি সেখানটা ভিডিও শ্যুট করিনি, আর কাল রাত্রে একটু ফিরতে দেরি হলো বলে আর সেটাও আমি আর রাত্রে আর এটা ভিডিওটা তখন কনক্লুড করেছিলাম না। তো সেটা আমি এখন কনক্লুড করছি। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি কালকের মানে স্টার্টিংয়ে যেটা ভিডিওতে আমি বলেছিলাম, যে আমাদের এই পুরুলিয়া, যেটা ইতিহাসে যদি আপনারা দেখেন গিয়ে, যে সেখানে আমাদের বাংলা বলুন বা ইভেন পশ্চিমবঙ্গ যখন গঠন হয়ে গেছিলো, তারপরেও কিন্তু সেটা ইনক্লুড করা ছিল না। সেই বাকি পার্টটা বলে রাখি, এই পুরুলিয়া অঞ্চলটার একটা কিন্তু ডিপ কানেকশান আছে, যেই অঞ্চলে আজকের তারিখে ঝাড়খণ্ড রয়েছে। ডিউরিং 5th সেঞ্চুরি নাগাদ সেই অঞ্চলটা যেখানে এখন ঝাড়খণ্ড আছে, এবং এই পুরুলিয়া অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাকে বলা হতো বজ্রভূমি। এবং আমাদের এই ছোটা নাগপুর যে প্ল্যাটিউ বলি, এই অযোধ্যা পাহাড় হচ্ছে ছোটা নাগপুর প্ল্যাটিউর একটা অংশ, এবং
ছোটা নাগপুর প্ল্যাটিউর এটা সব থেকে একটা পূর্ব দিকে অবস্থিত একটা অংশ। এবং এই ছোটা নাগপুর যেটা, এই ছোটা নাগপুর নাম অ্যাকচুয়ালি এসেছিল নাগবংশী ডাইনেস্টি থেকে। এই নাগবংশী ডাইনেস্টি ছিলেন হচ্ছে এই ছোটা নাগপুর অঞ্চলের রুলার, এবং এনাদের এই টেরিটরি যে ক্যাপিটাল ছিল সেটাই হচ্ছে এই রাঁচি অঞ্চলকে বেস করে। সুটাম্বে নামে একটা জায়গা ছিল, সেটা রাঁচিরই কাছে, এবং পরবর্তীকালে 1630 নাগাদ যখন ওনাদের একটা সেকেন্ড ক্যাপিটাল হয়েছিল সেটা হচ্ছে নবরত্নগড়, সেটাও কিন্তু রাঁচিরই কাছে এবং রাঁচির একটা পশ্চিম দিকে। তো মোট ব্যাপারটা এরকম যে এই রুলার নাগবংশী ডাইনেস্টি যেই নাম থেকেই নাগপুর নামটা এসছে, এবং ছোটা নাগপুর এই প্ল্যাটিউকে বলা হয়। এবং এইখানকার রুলারের ক্যাপিটাল এবং টোটাল ব্যাপারটাই ছিল ওই ঝাড়খণ্ড যেই অঞ্চলটায় বেস করে আছে মেনলি সেই অঞ্চলটায়। এবং তবে ছোটা নাগপুর প্ল্যাটিউ কিন্তু একটা অনেক বড় জায়গা নিয়ে, মেনলি আজকের তারিখে ঝাড়খণ্ড যেটা আছে সেটা ছাড়াও কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, আর এছাড়া কিছুটা পড়ছে ওড়িশা, কিছুটা পড়ছে ছত্তিশগড়, আর কিছুটা বিহারে। এই নাগবংশী ডাইনেস্টি কিন্তু রুল করেছিলেন 1st সেঞ্চুরি থেকে প্রায় 18th সেঞ্চুরি পর্যন্ত। এবং এনাদের পরবর্তী সময় যখন ব্রিটিশ পিরিয়ডেও এই পুরুলিয়া অঞ্চলটা ছিল হচ্ছে মানভূম জেলার মধ্যে, এবং এই মানভূম জেলাটা ছিল বিহারের মধ্যে। এবং এই মানভূম জেলার মধ্যে একটা জায়গা আছে মানবাজার, সেটা ছিল হচ্ছে হেডকোয়ার্টার অফ মানভূম ডিস্ট্রিক্ট। যারা আপনারা বাই রোড ট্রাভেল করে আসেন, স্পেশালি যারা জয়পুর জঙ্গল হয়ে আসে, তারা আপনারা খুব ভালোই জানবেন যে মানবাজার, কারণ মানবাজার আপনাদেরকে ক্রস করে এখানে আসতে হয়। তো এটা ছিল ব্রিটিশ পিরিয়ডের সময়। এবং ব্রিটিশ ইন্ডিয়ার পরে যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায় 1947-এ, যখন আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল গঠন হয়ে যায়, সেই সময়ও কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই পুরুলিয়া অঞ্চলকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাখা হয়েছিল না। তবে আমাদের এই পুরুলিয়ার জনগণ, এখানকার বাঙালিরা, এনারা দাবি তোলা শুরু করলেন যে এনারা তো বাঙালি, বা আমরা এই পশ্চিমবঙ্গেই হচ্ছে আমাদের রাজ্য, নট বিহার। তো এই দাবি যখন বাড়তে একটা বড় রূপ যখন নেওয়া হলো, সেই সময় 1956 সালে 1 নভেম্বর 1956 সাল, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডেট ইন হিস্ট্রি, 1 নভেম্বর 1956 প্রথমবারের মতো তখন এই মানভূম জেলাকে ভেঙে দুটো জেলায় কনভার্ট করা হয়েছিল। একটা ছিল ধানবাদ জেলা, যেটা বিহারের মধ্যে রয়েছে, এবং সেকেন্ড জেলাটা হচ্ছে পুরুলিয়া জেলা, যেটাকে একটা নতুন জেলা বানানো হলো এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ট্রান্সফার করা হলো অ্যাজ পার স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট অ্যান্ড অ্যাজ পার অ্যাক্ট অফ ট্রান্সফার অফ টেরিটরিজ অ্যাক্ট অনুযায়ী। এবং এই 1 নভেম্বর 1956 সাল থেকে আমাদের এই পুরুলিয়া অঞ্চল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা পার্ট হয়ে যায়। আর একটা ছোট্ট ঘটনা বলে রাখি এই মানভূম জেলা নিয়ে। এই মানভূম জেলার ফরমেশন হওয়ার আগে 1805 সালে, তখন কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময় আর কি, জঙ্গলমহল নামে একটা বিরাট বড় একটা ভাস্ট এরিয়া নিয়ে একটা জেলা ফরমেশন করা হয়েছিল। তবে তার মধ্যে ছিল কিন্তু এই মানভূম জেলাটাও। এবং 1833-এ গিয়ে সেই জঙ্গলমহল থেকে স্প্লিট করে মানভূম জেলাকে আলাদা করে একটা জেলা বানানো হয়েছিল। তো দিস ইজ অ্যাবাউট দ্য স্টোরি, মানে নট স্টোরি, অ্যাকচুয়ালি হিস্ট্রি। দিস ইজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ হাউ দিস পার্ট অফ পুরুলিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যখন এক হয়ে যায়। আর একটু প্র্যাকটিক্যাল কথা বলে রাখি, যারা আপনারা মনে করছেন যে এই অঞ্চলে আসবেন এবং বাই রোড ট্রাভেল করে আসবেন না, এই অঞ্চলে মানে পুরুলিয়া অঞ্চলে দেয়ার আর ভেরিয়াস ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশনস লাইক পুরুলিয়া জাংশন। এই পুরুলিয়া জাংশনটা কিন্তু যারা আপনারা এই অঞ্চলে বেড়াতে আসছেন অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে, কিংবা ওই দিকটায় মানে উত্তর দিকটায়, এইখান থেকে উত্তর পূর্ব দিকে জয়চণ্ডী পাহাড় আছে, বড়ন্তি আছে, গড় পঞ্চকোট আছে, ওইগুলোর জন্য কিন্তু পুরুলিয়া জাংশন ইজ নট দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। ওই অঞ্চলে যদি যেতে চান তাহলে দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন উইল বি আদ্রা, যারা গড় পঞ্চকোট, বড়ন্তি বা কিংবা জয়চণ্ডী পাহাড় যেতে চাইছেন। এবং এই অঞ্চলে আমি এখন আছি আমাদের এই অযোধ্যা পাহাড়ের ফুট হিলে
বাঘমুন্ডি অঞ্চলের কাছে। এই পেছন দিকে সামনে এই দিকটা পুরো অযোধ্যা পাহাড় পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। বাট কিন্তু এই সেখানটায় যেহেতু আমি এখন ছাদে আছি আমাদের এই বাড়ির, এখানে এত গাছে ভর্তি এক্স্যাক্টলি পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু একদম সামনে। এখান থেকে আমি যখন হাইকিং করে হেঁটে যাই তো একদম সামনেই, মানে 5-10 মিনিটের মধ্যে পাহাড়ে উঠে যাওয়া যায়। তো যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। যারা আপনারা এই বাঘমুন্ডি অঞ্চলের দিকে বেড়াতে আসতে চাইছেন, আপনাদের জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা হবে বড়াভূম। আর একটা রেলওয়ে স্টেশন আছে, ওটা হচ্ছে মুড়ি জাংশন। ওটা একটু দূর এখান থেকে, প্রায় 20 কিলোমিটারের মতন। বাট স্টিল আমি ওই মুড়ি জাংশনের নামটা এই জন্য বলে রাখছি, ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না। বাট নামটা আমি আরও এই জন্য বলছি কারণ ওইটা একটা বড় রেলওয়ে স্টেশন, যদিও ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গল বর্ডারের একদম ধারে। ওইখানে আপনি ইম্পর্টেন্ট ট্রেনস লাইক শতাব্দী, বন্দে ভারত সবই ওখানে আপনি অ্যাভেল করতে পারেন। এবং মুড়ি জাংশনে নামলে পরে আপনি ঝালদা অঞ্চলটা আপনার জন্য নিয়ারেস্ট হবেন। তো এইগুলো বলে রাখলাম। আর এছাড়া কিছু ছোটো ছোটো রেলওয়ে স্টেশন আছে, যেরকম লাইক সুইসা, তোরাং, তারপরে ঝালদা, এরকম আরও কিছু আছে। যেরকম আপনারা যদি কখনো খৈরাবেড়া ড্যামের দিকে যদি যেতে চান, দেন সুইসা উইল বি দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। বাট সুইসা ইজ নট আ বিগ রেলওয়ে স্টেশন, যে কারণে আপনি হয়তো এটা হতেই পারে যে অনেক ট্রেন ওখানে দাঁড়ায় না। তো ওইটা একটা ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখলাম যারা আপনারা ট্রেনে আসতে চাইছেন। এছাড়া বাস সার্ভিস কিন্তু কলকাতার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে আছে, বাট মেইনলি আপনার এই ধর্মতলা অঞ্চল থেকে আছে। কিন্তু ধর্মতলা অঞ্চল থেকে যেটুকুন আমার জানা, আমাদের এই বাঘমুন্ডি অঞ্চলে থেকে কিন্তু কোনো মানে লাক্সারি বাস লাইক ভলভো বাস সার্ভিস কিন্তু এখানে এখন অবধি শুরু হয়নি। এবার আমি জানিয়ে রাখি রিগার্ডিং দি রোড কন্ডিশনস। রুট তো আমি গতকালকে পুরোটাই ডিসক্রাইব করলাম, রোড কন্ডিশনসটা বলে রাখছি। রোড কন্ডিশনসটা এক্সেলেন্ট বলা যায়। আমাকে যদি মার্কস দিতে বলা হয়, আউট অফ 100 আই উইল গিভ মোর দেন 90 অর অ্যারাউন্ড 95 লাইক দ্যাট। রোড কন্ডিশন ফাটাফাটি, মানে দেয়ার ইজ নট আ সিঙ্গেল স্ট্রেচ অফ 100 মিটার্স অফ 50 মিটার্স আপনি বলতে পারবেন না যে এমন একটা 50 মিটার জায়গা আছে যেখানে আমি রাস্তাটা খারাপ পেলাম বা খানাখন্দে গর্তে ভরা, এরকম একটা জায়গাতেও ছিল না। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাম্পার্স। এটা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট হাইওয়েজগুলোতে বিভিন্ন জায়গাতেই কিন্তু একটু বাম্পার থাকে, তবে খুব বেশি যে অ্যাবনর্মালি খুব ঘন ঘন তাও না, কিন্তু মিডিয়াম থাকে। কিন্তু এখানকার বাম্পারগুলো একটু বড় একটু বড় মানে হাইটে বড় না, একটু বড় লেন্থে একটু বড় আছে, যে কারণে স্লোপি আছে, খুব একটা বেশি আনকমফর্টেবল আপনাকে ফিল করতে হবে সেরকম কিছু হয় না। আর এই স্টেট হাইওয়েতে আমি কখন থেকে ড্রাইভ করছি কালকে সেটা বলে রাখছি। যখন আমি লোধাচলি বাস স্ট্যান্ডটা ক্রস করলাম, করে যখন রাইট টার্ন নিয়েছিলাম, সেইখান থেকে কিন্তু আমার শুরু হয়েছিল স্টেট হাইওয়ে। মানে ফার্স্ট অ্যারাউন্ড 160 কিলোমিটার্স আমাদের বাড়ি থেকে বেরিয়ে আপ টু NH49, যেই অবধি আমি লোধাচলি বাস স্ট্যান্ড অবধি এলাম, ওই অবধি আমি পেয়েছিলাম NH মানে ন্যাশনাল হাইওয়ে। তারপরের মানে অ্যারাউন্ড প্রায় মোটামুটি বলতে পারেন অর্ধেক রাস্তা ছিল ন্যাশনাল হাইওয়ে, আর অর্ধেক রাস্তা ছিল হচ্ছে স্টেট হাইওয়ের উপরে। আর সময় লেগেছে কত, এবার আমি সেটা বলে রাখি। আমার কিন্তু পার্সোনালি বলছি, আমি এত জায়গায় যাই, মানে এক্স্যাক্টলি রুট ধরে বা মেন রোড ধরে আমি আসি না, একটু এদিক ওদিক ঘুরতে চলে যাই। আর এইবারকার ট্রিপে এটা আপনারা দেখলেন যে আমি কালকে 4টে রিসর্টে গেছিলাম। ওইটা আমার একটু রিসার্চ করার ছিল ফর মাই নেক্সট ট্রিপ, তো ওইগুলোর জন্য একটু আমার সময় লেগেছে এক্সট্রা। মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি কালকে সকাল 10টা, এখানে পৌঁছেছি 9টা, মানে আই টুক 11 আওয়ার্স। এটা কিন্তু 9 ঘন্টার বেশি লাগা উচিত ছিল না। তাহলে এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কলকাতা থেকে বেরিয়ে কিভাবে আমি পুরুলিয়া পর্যন্ত এলাম, মানে পুরুলিয়ার এই বাঘমুন্ডি অঞ্চলে এলাম, তার রুট, তার রোড কন্ডিশনস এবং সাম ইম্পর্টেন্ট ইনফরমেশনস রিগার্ডিং দ্য রুট, সাম বেসিক ইনফরমেশন অফ পুরুলিয়া, একদম বেসিক বলেছি। এর পরের যে এপিসোডসগুলো আসবে, যেখানে আমি এই পুরুলিয়া অঞ্চল বা আমাদের এই অযোধ্যা পাহাড় অঞ্চল, এইগুলোকে আমি ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো, নট অ্যাজ আ ট্রাভেলার, অ্যাজ আ লোকাল গাইড অফ দিস এরিয়া। সেটা আমি আপনাদের ভালোভাবে ঘুরে দেখাবো প্রত্যেকটা জায়গা। এবং এই পুরুলিয়া সম্বন্ধে আরও অনেক কিছু এখনও বলা বাকি রয়েছে, সেইগুলো নেক্সট এপিসোডসে ধীরে ধীরে করে শেয়ার করা হবে। তাহলে এখন সময় এসে গেছে এই এপিসোডটাকে এখানে ক্লোজ করার, আর এটা আপনাদেরকে রিকোয়েস্ট করার যে প্লিজ অলওয়েজ ডু সেফ ড্রাইভিং অ্যান্ড বাই অ্যাজ অফ নাও, অ্যান্ড সি ইউ ইন নেক্সট এপিসোড।
Thank